তো প্রিমিয়ার প্রো বেসিক যে টিউটোরিয়াল ছিল সেটার আজকে দ্বিতীয় ক্লাস। তো দ্বিতীয় ক্লাসে আমরা দেখতে চলেছি যে আমাদের ফাইলগুলো কিভাবে অর্গানাইজ করবো আমরা, কারণ যখন আমরা এডিটিং শুরু করব তখন তো আমাদের শুধুমাত্র একটা ফাইল থাকবে না, সেখানে অনেক কটা ফাইল থাকবে, যেমন ভিডিও, অডিও, সাউন্ড এফেক্ট, টেমপ্লেট অ্যান্ড আদার্স যত কিছু লাগবে সব কয়টা ফাইল আমাদেরকে সমস্ত একবারে অর্গানাইজ করতে হবে। কারণ ওই ফাইলগুলো যদি অর্গানাইজ অবস্থাতে না থাকে তাহলে ওই ফাইলগুলো চিনতে আমাদেরকে অনেক অসুবিধা হবে। যেমন ধরেন এখানে একটা ফাইল আমি রেখে দিয়েছি যেটা হচ্ছে অর্গানাইজড ভাবে সাজানো ছিল না। সো ওইটাকে রাখার পর এখানে কি হয়েছে দেখেন, আমি এখানে এ একটা এইগুলো সব ভিডিও ফুটেজ আমি ইউজ করছি। মাঝখানে এটা হচ্ছে মিউজিক, এটা মিউজিকের জন্য ইউজ করছিলাম। সো এটা ইন্ট্রো, এটা একটা ফুটেজ, এটা একটা ইমেজ, এটাও একটা ফুটেজ, অ্যান্ড একটা ফুটেজ, এটা আবার মিউজিক। অ্যান্ড এইভাবে যদি এরকম আনঅর্গানাইজডভাবে থাকে ফাইলগুলো তাহলে কিন্তু আমাদের যে প্রিমিয়ার প্রো যে সফটওয়্যার, ওই সফটওয়্যারের ভিতরে গিয়ে আমরা যখন আমাদের যে ফাইলটা দরকার হবে তখন আমরা দরকারের সময় সেই ফাইলটাকে খুঁজে পাবো না। তো ওইটাকে কিভাবে সলভ করবেন সেটাই আমরা আজকে দেখবো। তো আমরা যে ফাইলগুলোকে আগে সাজাবো ভালোভাবে। তো সাজানোর জন্য আমাদের যে ফার্স্ট প্রজেক্টটা ছিল সেটাকেই আমি এখানে ইউজ করতেছি। সো ফার্স্ট প্রজেক্টে যেই ইয়েটা দেখাইছিলাম ওইটা আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। আচ্ছা এটা থাক, আমরা হচ্ছে অন্য একটা ইয়েতে দেখি। তো আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস। তো সেকেন্ড প্রজেক্ট এটার নাম দিলাম, অ্যান্ড হচ্ছে আমরা এই ফোল্ডারের ভিতরে আসলাম। ফোল্ডারের ভিতরে আসার পরে আমরা এখান থেকে নতুন ফোল্ডার করবো। নতুন ফোল্ডার করার পরে এটার নাম দিব হচ্ছে, প্রথম আছে একটা ভয়েস ওভার। সো আমি এখান থেকে ভয়েস ওভার অথবা আমি সেটা সংক্ষেপে ভিও লিখতে পারি, সেটা আমার উপর ডিপেন্ড করে কোনটা লিখছি আমি। আর তারপরে হচ্ছে আরও একটা ফোল্ডার করতে হবে। এই ফোল্ডারটার নাম দিতে হবে হচ্ছে প্রিমিয়ার প্রো র ফাইল। প্রিমিয়ার প্রো র ফাইল। তো আমি যদি এখান থেকে প্রিমিয়ার প্রো র ফাইল এটা যদি লিখি, এটা হচ্ছে অনেক বড় নাম হয়ে যাচ্ছে। সো ওইটাকে আমি লিখবো না, আমি জাস্ট এখানে শুধুমাত্র র ফাইল লিখে রেখে দিচ্ছি। আচ্ছা, তারপরে আরও একটা ফোল্ডার আমাদেরকে বানাতে হবে, সেটার নাম দেবো হচ্ছে ফুটেজ। এটার নাম হবে ফুটেজ। ফুটেজ নাম দিলাম কারণ হচ্ছে আমাদের প্রজেক্টের কাজ করতে যত প্রকার ফুটেজের দরকার হবে, ভিডিও ফুটেজ, সে সমস্ত প্রকার ভিডিও ফুটেজ আমরা এই ফুটেজ ফোল্ডারের ভিতরে রাখবো। আচ্ছা, তারপর একটা নাম দিতে হচ্ছে SFX, অর্থাৎ সাউন্ড এফেক্ট। আমরা চাইলে এখানে সাউন্ড ইফেক্টও লিখতে পারি। তারপরে হচ্ছে আমাদের আরেকটা ফোল্ডার লাগবে, সেটার নাম হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক। সেটাকে আমি শুধুমাত্র মিউজিক নামও দিতে পারি। অ্যান্ড যদি এখানে আমাদের কোনো টেমপ্লেট ইউজ করা লাগে তাহলে আমরা আরও একটা ফোল্ডার বানাবো, সেটার নাম দেবো হচ্ছে টেমপ্লেট। এটার নাম দিলাম টেমপ্লেট। এছাড়াও যদি আমাদের আরও অন্যান্য কোনো জিনিস ইউজ করা লাগে, ইমেজ ইউজ করা লাগতে পারে, তো আমি এখান থেকে আরেকটা ফোল্ডারের নাম ইমেজ দিয়ে দিলাম। সো এই রকম করে যখন আমি ফোল্ডারটাকে সাজাবো তখন আমার ভয়েস ওভার, নর্মালি ভয়েস ওভার একটাই হয়। এখানে যে কোনো সমস্যার জন্য ভয়েস ওভার একাধিক নেওয়া লাগতে পারে। সো একাধিক ভয়েস ওভার যদি আমার এই একটা ফোল্ডারের ভিতরে থাকে তাহলে কিন্তু এরকম এই নট অর্গানাইজ যেরকম আছে এর মতো এরকম খোঁজা লাগবে না যে কোনটা আসলে ভয়েস ওভার, ওইটা কিন্তু আমার পরে আবার চালিয়ে চালিয়ে দেখানো লাগবে। সো ওইটা ওইভাবে চেক না করে আমি কিন্তু একবারে শিওর হতে পারবো যে আমার এই ভয়েস ওভার ফোল্ডারের ভিতরে যতগুলো ফাইল আছে সব কয়টা ভয়েস ওভারই আছে। আচ্ছা, তারপরে হচ্ছে টেমপ্লেট। যেটা আমরা যদি কোনো টেমপ্লেট ইউজ করি, টেমপ্লেট আমাদের একটাও লাগতে পারে, একাধিকও লাগতে পারে, সেটা ডিপেন্ড করছে আমাদের উপরে। ওইটার যে টেমপ্লেটের যে ফাইলটা থাকবে সেই ফাইলটা আমরা এখানে রাখতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে হচ্ছে ওই যে টেমপ্লেটের যে ফাইলটা ওইটাই আছে। তারপর সাউন্ড ইফেক্টের ভিতরে, সাউন্ড ইফেক্ট র ফাইলের ভিতরে হচ্ছে এই যে প্রিমিয়ার প্রোর যে ফাইলটা আছে, অর্থাৎ এই যে ফার্স্ট প্রজেক্ট যেটা আমি দেখাচ্ছিলাম, এখানে দেখেন এই যে প্রিমিয়ার প্রো যে ফার্স্ট প্রজেক্ট নামে যে প্রজেক্টটা ছিল, এটাকে যদি আমি ডাবল ক্লিক দিই তাহলে ওই যে প্রথম ক্লাসে যতদূর পর্যন্ত আমরা প্রজেক্টের কাজগুলো করছিলাম সেই কাজগুলো কিন্তু এখানে চলে আসবে। তো প্রথম প্রজেক্টে আমরা তো খুব বেশি কাজ করি নাই, এই জন্যে এখানে আমাদের খুব বেশি কাজ দেখাচ্ছেও না। সো আমি প্রিসেটটা একটু চেঞ্জ করে নিই, কারণ হচ্ছে ওয়ার্ক স্পেস আপনাদের যেটা ছিল সেটাতেই নিয়ে যাই, এরকম ছিল। সো এইখানে আমাদের ফার্স্ট প্রজেক্টের ভিতরে কোনো ফাইলে আমরা দেখাইনি, কারণ আমরা শুধু টাইম লাইন আর সিকোয়েন্সের সেটিংসগুলো দেখাইছিলাম, আদার্স আর কোনো কিছু দেখাইনি। সো ওইটা আমাদের হচ্ছে এটা দেখাবে। অ্যান্ড র ফাইলের এটাই হচ্ছে সে র ফাইল। প্রিমিয়ার প্রো প্রজেক্ট দিয়ে এখানে ফাইল এক্সটেনশনে পিআরও যে লেখা আছে, সো এটাই হচ্ছে প্রিমিয়ার প্রোর যে ফাইলের এক্সটেনশন, ওইটাই হচ্ছে
প্রিমিয়ার প্রো এক্সটেনশন আর কি। আর অন্যান্য ফাইলে যে এক্সটেনশনগুলো আছে, যেমন ভিডিওতে আছে ডট এমওভি, তারপরে আছে ডট এমপি4, ইমেজের ক্ষেত্রে ডট জেপিজি, ডট ডাব্লিউইবিপি, এরকম অনেকগুলো ফাইল পাবেন, অনেকগুলো এক্সটেনশন পাবেন। সো প্রিমিয়ার প্রো এক্সটেনশন হচ্ছে PRPROJ, এটা যদি থাকে এটাই হচ্ছে প্রিমিয়ার প্রো ফাইল। সো এই যে আরেকটা ফাইল, এটাকে যদি আমি ডাবল ক্লিক দিই, তো এটার ভিতরে আমি যে কাজগুলো করছিলাম সেই কাজগুলো আমি এখান থেকে দেখতে পাবো, এবং ওইখান থেকে আমি আবার কাজগুলো করতে পারবো। তো এখন আমাদের যেটা দেখানোর বিষয় সেটা হচ্ছে, ফার্স্ট প্রজেক্ট তো কি হয়েছে ওটা তো দেখলেনি। এখন সেকেন্ড প্রজেক্টে এই যে র ফাইল অ্যান্ড মিউজিকের মিউজিক, ইমেজের ভিতরে ইমেজ অ্যান্ড ফুটেজের ভিতরে ফুটেজ। এখন আমাদের ফোল্ডার তৈরি করা হয়ে গেল। তারপরে হচ্ছে আমরা প্রিমিয়ার প্রোটা ওপেন করি। অ্যান্ড প্রিমিয়ার প্রো ওপেন করার পরে আমরা তো জানি কিভাবে আমাদের একটা নতুন প্রজেক্ট ওপেন করতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক দিয়ে তারপর এখানে আমরা হচ্ছে নাম দিব। অ্যান্ড তারপরে এখান থেকে চুজ লোকেশন এসে আমাদের যে লোকেশনটা আমরা দিতে চাচ্ছিলাম, অর্থাৎ যে সেকেন্ড প্রজেক্টের ভিতরে আমরা যেই ফোল্ডারগুলো তৈরি করছিলাম র ফাইলের জন্য, এইটাকে আমরা দিয়ে দিব। সেখান থেকে আমরা এটাকে দিয়ে ক্রিয়েটে ক্লিক দিলাম। তো ক্রিয়েটে ক্লিক দেওয়ার পরে আমাদের নতুন একটা প্রজেক্ট ওপেন হয়ে গেল। অ্যান্ড নতুন প্রজেক্ট ওপেন হয়ে যাওয়ার পরে আমরা চাইলে এখান থেকে কিছু মিডিয়া ইম্পোর্ট করতে পারি। আর মিডিয়া কিভাবে ইম্পোর্ট করবেন সেটাও প্রথম ক্লাসে দেখানো হয়েছে। এখান থেকে ক্লিক দিয়েও পারেন, অথবা ডাবল ক্লিক দিয়ে, অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, যেটা আপনার ইচ্ছা। গত ক্লাসের যেই ফুটেজগুলো ছিল সেই ফুটেজগুলোকে আমি এখানে এই যে আমার ফুটেজ যে ফোল্ডার ছিল এই ফোল্ডারের ভিতরে কপি করে নিচ্ছি। সো এখানে আমি নিয়ে নিলাম। তাহলে হচ্ছে এই যে ফুটেজ যে ফোল্ডারটা, এই ফোল্ডারের ভিতরে যদি ওই ফুটেজগুলো আমার থাকে, তাহলে আমাকে কিন্তু আর খুঁজতে হবে না যে আমি আসলে কোন ফুটেজটা নিতে চাচ্ছি, বা কোনো মিউজিক নিতে চাচ্ছি কিনা, বা কোনো ইমেজ নিতে চাচ্ছি কিনা। তো ইমেজ যখন আমি নিব তখন তো আর আমি ফুটেজ ফোল্ডারের ভিতরে খুঁজতে যাব না, তখন আমি ইমেজ ফোল্ডারের ভিতরে খুঁজতে যাব। যখন আমি মিউজিক নেব তখন আমি এখান থেকে মিউজিকটাকে খুঁজবো, মিউজিক ফোল্ডারটাকে ওপেন করে তখন আমি যে মিউজিকের যেটা দরকার আমি সেটা নিতে পারবো। এখান থেকে আমি আমাদের যে ফুটেজ যে ইয়েটা ছিল ওইটাকে এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। তো এখান থেকে ফুটেজ যে ফোল্ডারটা, আমি যদি এখান থেকে এই ফোল্ডার সহ এখানে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, তাহলে হচ্ছে প্রিমিয়ার প্রোতে একটা ফোল্ডার তৈরি হবে। ওই ফোল্ডারের ভিতরে যতগুলো ফাইল ছিল ওই ফাইল সহ এই প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট হয়ে যাবে। সো আমরা ওইভাবে না চাইলে এখান থেকে ক্রিয়েটে ক্লিক দিয়ে সেটা একটা নতুন ফোল্ডার তৈরি হবে। আমরা ওই ফোল্ডারটাকে চাইলে আমাদের ইচ্ছা মতো নাম দিতে পারি। তো এখানে বিন নাম ডিফল্টভাবে আছে, আমি ওটাকে রাখছি জাস্ট এখনোর জন্য। তো এখন আমাদের এই প্রজেক্ট প্যানেলে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে একটা ফুটেজ আছে, একটা বিন আছে। অর্থাৎ এই যে বিনগুলো আমি এখানে তৈরি করছি, আমি এখানে চাইলে আরো অনেকগুলো বিন তৈরি করতে পারি। এরকম কিছু বিন এখানে থাকবে। সো এই বিনগুলোকে আমি যদি অর্গানাইজড ওয়েতে সাজাতে চাই, এটা অলরেডি সাজানো আছে, বাট ওইটাকে যদি আর একটু বেশি, ধরেন এখানে অনেকগুলো ফোল্ডার আছে, প্রায় 20 থেকে 25টা ফোল্ডার আছে। তো 20-25টা ফোল্ডার তো আর এখানে দেখানো সম্ভব না, তখন তো আমাকে এরকম স্ক্রলিং করে করে নিচে আসতে হবে, উপরে যাইতে হবে এরকম। সো ওইটা না করে আমরা এইখান থেকে যদি এই যে লিস্ট ভিউতে ক্লিক দিয়ে দিই, তাহলে কিন্তু এখানে এই ফোল্ডারের যে আইকনগুলো এইগুলো কিন্তু ছোট হয়ে যাবে, এবং এখানে আমরা অনেকগুলো ফোল্ডার দেখতে পাবো। অ্যান্ড কোন ফোল্ডারের আন্ডারে কি আছে, অর্থাৎ কোন ফোল্ডারটা কোন ফাইল রাখছে ওই ফাইলগুলোকে দেখার জন্য এই যে অ্যারো বাটন যেটাতে আছে, আমরা যদি অ্যারো বাটনে ক্লিক দিই তাহলে ওই ফোল্ডারের ভিতরে থাকা ফাইলগুলোকে আমরা এইভাবে দেখতে পাবো। আমি যদি বিন 3-তে ক্লিক দিই, তাহলে দেখেন এই বিন 3-তে কোনো ফাইল নেই, এই জন্য এখান থেকে আমাকে কোনো প্রকার ফাইল দেখাচ্ছে না। আমি যদি ফুটেজে ক্লিক দিই, তাহলে ফুটেজের ভিতরে যে সকল ফাইলগুলো ছিল সেই সকল ফাইলগুলো আমার এখানে দেখাবে। অ্যান্ড আমি এখান থেকে একটা ফাইল টেনে ধরে নিয়ে এসে জাস্ট একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, তারপরে হচ্ছে আপনার এরকম করার পরে দেখেন আমাদের যে পরবর্তী যে ইয়েটা আছে, এটা হচ্ছে আইকন ভিউ। সো আইকন ভিউতে ক্লিক দিলে আমাদের আগের যে অবস্থানটা ছিল সেটাতে। সো আমার মনে হয় এইভাবে রাখাটাই ভালো হবে, কারণ এইভাবে থাকলে এই যে এখানে এসে আমি দেখতে পাবো যে কোন ফুটেজটা কিসের, তখন আমাকে নাম দেখে দেখে তখন আর খেয়াল করে নেওয়া লাগবে না, যেটা আমাকে লিস্ট ভিউতে নিতে হচ্ছে। লিস্ট ভিউতে আমি কিন্তু কোনো প্রিভিউ দেখতে পাচ্ছি না। সো এর জন্য আমি আইকন ভিউটাকে সবসময় রিকমেন্ড করি। অ্যান্ড হচ্ছে পরের যে অপশনটা আছে সেটা হচ্ছে ফ্রি ফ্রম ভিউ। সো এইটা কি? এইটা হচ্ছে আপনি চাইলে এই যে বিন যে ফোল্ডারটা, এটাকে যে কোনোভাবে আপনি আপনার মতো করে এরকমভাবে সাজিয়ে রাখতে পারেন, একদম সেটা আপনার ইচ্ছা। মানে ফ্রি ফ্রম ভিউ মানে আপনি ওইটাকে একদম ফোল্ডারগুলো পুরো ফ্লোটিং হয়ে থাকবে, আপনি ইচ্ছা মতো আপনি ফোল্ডারগুলোকে সাজাইতে পারবেন। সো এটা যখন আমরা অনেক বড় বড় প্রজেক্টে কাজ করব তখন আমাদের কাজে লাগবে, বাট এখন আমার মনে হয় সেটা এইভাবে রাখাটাই বেটার হবে।
অ্যান্ড হচ্ছে এটাকে ওইভাবে রাখতেছি। এইভাবে থাকলে আমার কাছে মনে হয় যেন এটা অর্গানাইজড ওয়েতে থাকে। সো এটাকে এইভাবেই রেখে দিলাম। সো তারপরে যে স্লাইডারটা আছে, এই স্লাইডারটা হচ্ছে এই যে আইকনগুলো আমার এখানে দেখাচ্ছে, অর্থাৎ ভিডিওর যে প্রিভিউগুলো এখানে দেখাচ্ছে, সেই প্রিভিউগুলোকে জাস্ট ছোট বড় করার জন্য এই স্লাইডারটাকে আমরা ইউজ করে থাকি। তো এই স্লাইডারটাকে যদি টান দিয়ে ধরে আমি একটু বাড়িয়ে দিই, তাহলে দেখেন এই প্রিভিউগুলো অনেক বড় হয়ে গেছে। আর যদি এটাকে আরও ছোট করে দিই, তাহলে এটা হচ্ছে অনেক ছোটোভাবে আমাদেরকে দেখাবে। আর এটা হচ্ছে শর্ট আইকন। আমরা যেরকম ফোল্ডারে অর্থাৎ উইন্ডোজ এক্সপ্লোরারে যেরকম ডান বাটন ক্লিক দিয়ে ভিউ, তারপরে এখান থেকে যেরকম আছে শর্ট ভিউ, নেম, ডেট, মডিফাইড, টাইপ, এইভাবে সাজাই। সো প্রিমিয়ার প্রোতেও ঠিক একই অপশনটা এইখানে দেওয়া আছে, যে এই যে ইয়েগুলো আছে, এইগুলোকে আমি কিভাবে দেখতে চাচ্ছি, অর্থাৎ কোন শর্টে আমরা এটাকে দেখতে চাচ্ছি। আমরা আমাদের এখন যেভাবে সাজানো আছে সেটা সম্ভবত নেমে সাজানো আছে। সো এটাকে যদি আমরা নেম সিলেক্ট করে দিই, তাহলে দেখেন নাম অনুযায়ী যেই ফাইলের যে নামের সিরিয়াল, সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু আমার ফাইলগুলো অর্গানাইজড হয়ে গেছে অটোমেটিকলি। এখন কিন্তু আমি যদি একটা ফাইলকে অন্য জায়গায় সরাইতেও চাই, তাহলে কিন্তু সেটাকে সরাইতে পারবো না। আর যদি আমরা এখান থেকে ইউজার অর্ডার দিয়ে দিই, তাহলে দেখেন এই ফোল্ডারগুলোকে, মানে এই ফাইলটাকে আমি যেখানে ইচ্ছা সেখানে সরাইতে পারবো। দেখছি আমার 2 নাম্বারটা আগে আছে, তারপর 3 আছে, তারপর আবার 1 নাম্বার আছে, তারপরে আছে আবার 4 নাম্বার। এই 4 নাম্বারটাকে চাইলে আমি 2 নাম্বারের পরেও নিয়ে আসতে পারি। এটা আমার উপরে ডিপেন্ড করছে যে কিভাবে আমি সাজাবো। আচ্ছা, তো এইবার আমাদের দেখার বিষয় হচ্ছে যে এই ফাইলটাকে আমরা কিভাবে সেভ করতে পারি। অর্থাৎ যখন আমরা একটা ফাইলে একটা প্রজেক্টে কাজ করব, তখন তো আর আমরা একটানা একবারে বসে ওই প্রজেক্টটাকে শেষ করে দিয়ে তারপরে তো উঠতে পারবো না, এরকম তো হবে না। এর ভিতরে আমাদের কারেন্টও চলে যেতে পারে, আমাদের ক্লান্তি লাগতে পারে, যে আমরা কাজ রেখে একটু পরে এসে আবার ওই কাজটা শুরু করব, এরকম হইতে পারে। সো ওই রকম হলে কিভাবে এই কাজটা শুরু করতে পারি আবার ওইখান থেকে, সেটার জন্য হচ্ছে যে সেভের যে অপশনটা আছে, ওই অপশনটাকে আমাদের ব্যবহার করতে হবে, এবং যে র ফাইল যেটা দেখাইছিলাম ওইটা। সো ওইটাকে সেভ করার জন্য আপনি কিবোর্ড থেকে Ctrl+S প্রেস দিলেও সেভ হবে, অথবা এখান থেকে ফাইল মেনুতে এসে এখান থেকে আছে সেভ, এই যে Ctrl+S, এখানে শর্টকাট দেওয়া আছে এবং আছে সেভ অ্যাজ। তো সেভ অ্যাজে যদি ক্লিক দিই, তাহলে এখানে একটা নতুন ফাইল ওপেন হবে। তো এটার কাজ কি আমি বলতেছি। দেখছি আপনি এই যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টের 2টা ফাইল এখন তৈরি করতে চাচ্ছেন। এখন পর্যন্ত যতগুলো কাজ করছেন, একটা ফাইলে এই পর্যন্ত কাজ রেখে দিতে চাচ্ছেন, এবং পরবর্তীতে যা কাজ করবেন সেটা আরেকটা ফাইলে রাখতে চাচ্ছেন। সো ওইটাকে কিভাবে আরেকটা ফাইলে আপনি কনভার্ট করবেন, মানে 2টা ফাইল কিভাবে করবেন। আপনি যদি এখান থেকে Ctrl+S দেন, তাহলে সেটা তো একটা ফাইলে থাকবে। দেখেন এখানে কিন্তু একটা ফাইলই আছে, এখান থেকে 2টা ফাইল হয়নি। আমি কিন্তু এখানে Ctrl+S দিছি, বাট 2টা ফাইল হয়নি। তাহলে হচ্ছে আমি যদি সেভে ক্লিক দিই, সেভে ক্লিক দিলেও সেভ হচ্ছে, বাট এখানে 2টা ফাইল হবে না, এখানে একটা ফাইলই থাকবে। সো ওইটাকে 2টা ফাইল কিভাবে করবেন। 2টা ফাইল করার জন্য আপনারা এখানে ফাইলে এসে এখানে 2টা অপশন ইউজ করতে পারেন। এটা হচ্ছে সেভ এ কপি, আর একটা হচ্ছে সেভ অ্যাজ। তো সেভ অ্যাজে যদি আপনি ক্লিক দেন, তখন হচ্ছে আপনার এই যে ফাইলটা, অর্থাৎ এই যে ফাইলটা, এটা তো সেভ আছে এইখানটাতে, এই যে সেকেন্ড প্রজেক্ট দিয়ে। সো এই সেকেন্ড প্রজেক্টটাকে আমি একটা সেভ করে দেখাই। আমি এখান থেকে সেভ অ্যাজে ক্লিক দিলাম, অ্যান্ড সেকেন্ড প্রজেক্ট যেটা, এই সেকেন্ড প্রজেক্ট 02-তে আমি এই নামে আরেকটা ফাইল সেভ করলাম। সো এখন দেখেন আমার এখানে কোন ফাইলটা ওপেন আছে, সেকেন্ড প্রজেক্ট 02। আমি যদি একটু জুম করে দেখাই, এখন দেখেন এখানে আছে সেকেন্ড প্রজেক্ট 02, অর্থাৎ আমি যে 2 নাম্বারে যে ফাইলটা সেভ করলাম এই মাত্র, সেই ফাইলটা আমার এখানে ওপেন আছে। আর আগের যে ফাইলটা ছিল, অর্থাৎ এই যে সেকেন্ড প্রজেক্ট, শুধুমাত্র সেকেন্ড প্রজেক্ট, এই সেকেন্ড প্রজেক্টটা আমি এখন পর্যন্ত, মানে এইটা সেভ করার আগ পর্যন্ত, এইটাতে যতক্ষণই পর্যন্ত কাজ করছি, সেই কাজটুকু এইখানে সেভ হয়ে আছে, এই সেকেন্ড প্রজেক্টে সেভ হয়ে আছে। আর হচ্ছে সেকেন্ড প্রজেক্ট 2-তে এখন যে কাজগুলো করব আমি, সেই কাজগুলো এখানে থাকবে। উদাহরণস্বরূপ আমি যদি প্রিমিয়ার প্রোকে কেটে দিয়ে দেখাই, আমি হচ্ছে প্রিমিয়ার প্রো সেকেন্ড প্রজেক্ট 02-তে ওই ফাইলটা সেভ দিয়েছি, আর 02-তে আছে 2টা ফাইল। আমি যদি এখন যে 1টা ওপেন করি, অর্থাৎ শুধুমাত্র সেকেন্ড প্রজেক্টটা, ওইটাকে যদি ওপেন করি, তাহলে দেখেন এখানে কি দেখায়। এখানে দেখাচ্ছে আমার এখানে শুধুমাত্র টাইম লাইনে একটাই ফুটেজ আছে। এখন যদি আমি 02-কে ওপেন করি, তাহলে 02-তে আমার 2টা ফুটেজ আছে, সেটাই দেখাচ্ছে। সো ওইটা হচ্ছে
মানে কিভাবে একটা র ফাইলকে 2টা র ফাইলে কনভার্ট করবেন এবং ওই 2টা র ফাইলের উপরে কাজ করতে পারবেন, ওইটাই দেখালাম। অ্যান্ড এখন দেখাবো হচ্ছে যে এই যে কপির যে অপশনটা ছিল, অর্থাৎ আমি তো এখান থেকে একটা অপশন দেখাইছি সেভ অ্যাজ, এবং সেভ এ কপি যে অপশনটা ছিল এই অপশনটা থেকে আমি দেখাবো। সো এখন দেখেন এখানে আমার হচ্ছে ইয়েটা আছে, 2টা ফাইল এখানে আছে। সো এখান থেকে আমি আরও একটা ফাইল এখানে নিয়ে আসলাম, সরি এখানে এটা চলে গেছে, এই ফাইলটা নিয়ে আসলাম আমি। এখান থেকে হচ্ছে আমার 3টা ফাইল এই সেকেন্ড প্রজেক্ট 02-তে আছে। সো এখন আমি সেভ এ কপিতে ক্লিক দিলাম। সেভ এ কপিতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন একটা ফাইল সেভ হবে, সেকেন্ড প্রজেক্ট 02 কপি এই নামে একটা ফাইল সেভ হবে। সো ওই ফাইলটাকে আমি সেভ করে রাখলাম, কিন্তু আমার প্রিমিয়ার প্রোতে ওপেন আছে কোনটা দেখেন, সেকেন্ড প্রজেক্ট 02 কপি ফাইলটা কিন্তু এখানে ওপেন হয়নি। অর্থাৎ হচ্ছে আমরা যদি ফাইলটাকে কপি করি তাহলে ওই কপি করা ফাইলটা এই অবস্থান পর্যন্ত থেকে যাবে, আর আমাদের প্রিমিয়ার প্রোতে যেটা ওপেন ছিল সেইটা ওপেনই থাকবে এবং ওই র ফাইলটার উপরে আমরা কাজ করতে থাকব। আর হচ্ছে যেই ফাইলটাকে আমরা কপি করলাম ওইটা এখন পর্যন্ত যা কাজ করছি সেই কাজটুকুকেই ধরে রাখবে, ওই ফাইলে কাজ না করলে ওইটা আর আপগ্রেড হবে না। সো এটাই হচ্ছে কপি অপশন। অ্যান্ড হচ্ছে সেভ এজ অপশনটা তো দেখালামই। তো এখন আসি যে কীভাবে আমরা প্রিমিয়ার প্রোর যে টাইম লাইন সেটাকে নেভিগেট করব। অ্যান্ড হচ্ছে প্রিমিয়ার প্রো টাইম লাইনকে নেভিগেট করার জন্যে আমরা একটা ভিডিওকে প্লে করতে চাচ্ছি। সো প্লে করতে গেলে আমাদেরকে কিবোর্ড থেকে স্পেস বার ক্লিক দিয়ে চালাতে হবে। আমরা ভিডিও প্লে করা শিখলাম। তারপরে হচ্ছে ধরেন যে আপনি একটা প্রজেক্টে অনেকখানি কাজ করছেন, এখন দেখতে চাচ্ছেন যে ওই প্রজেক্টে আপনার কোনো ভুল আছে কিনা। সো ওই ভুলগুলোকে দেখবেন কিভাবে, অর্থাৎ আপনি প্রজেক্টে কোনো ভুল করছেন কিনা ওইটা একবার রিভাইজ দিতে চাচ্ছেন। সো রিভাইজ দেওয়ার জন্য হচ্ছে আপনি যদি একটা 15 মিনিটের ভিডিও বা 30 মিনিটের ভিডিওতে যদি কাজ করেন, তাহলে যদি ওইটাকে আবার দেখতে চান তাহলে ওইটা একটা বিরক্তিকর ব্যাপার, ওইটা ধৈর্যে কুলায় না আসলে, যে ওই ফাইলটাকে আমি আবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, কিন্তু আসলে চেক দেওয়ারও তো দরকার আছে। তো তখন আপনি কি করবেন, তখন হচ্ছে আমরা যদি কিবোর্ড থেকে এল প্রেস করি তাহলে ওইটা একটু দ্রুত প্লে হবে। দেখেন আপনি এখানে টাইম লাইনটা একটু দেখতে পারেন, ওটা কিন্তু অনেক দ্রুত প্লে হবে। আবার যদি এল প্রেস করি তাহলে সেটা আরও দ্রুত প্লে হবে, অ্যান্ড আবার যদি এল প্রেস করি তাহলে সেটা আরও দ্রুত প্লে হবে। সো এভাবেই চাইলে আমরা ওই প্রজেক্টটাকে একটু দ্রুততার সাথে দেখতে পারি। অ্যান্ড হচ্ছে আপনি পিছন থেকে সামনের দিকে দেখতে চাচ্ছেন, তখন যদি আমরা কিবোর্ড থেকে জে প্রেস করি তাহলে দেখেন এটা কিন্তু রিভার্স প্লে হবে। অর্থাৎ এই ফুটেজটাকে যদি আমরা দেখি, দেখেন এটা কিন্তু রিভার্স প্লে হচ্ছে, অর্থাৎ শেষ থেকে শুরু করছে। তো এটাকে যদি আবার আমি জে প্রেস করি তাহলে এটা আর একটু জোরে আসা শুরু হবে, অর্থাৎ একটু হাই স্পিডে। আবারও যদি জে প্রেস করি তাহলে এটা আরও বেশি হাই স্পিডে পিছনের দিকে আসা শুরু হবে। আচ্ছা, প্লে পজের বিষয়টা হচ্ছে এখান থেকে আমরা তো এল প্রেস করে একটু জোরে যাইতে পারবো, সেটা তো বললামই। অ্যান্ড হচ্ছে এই এল প্রেস করে আমরা জোরে আসতেছি, এখন আমাদের পজের দরকার। আমরা কিবোর্ড থেকে যদি কে প্রেস করি তাহলে সেটা পজ হবে, আবার আমরা স্পেস বার প্রেস করে ওইটাকে আবার প্লে করতে পারি। এটাই গেল। অ্যান্ড আপনারা খেয়াল করছেন কি না, আমি যখন প্রিমিয়ার প্রোতে কাজ করছিলাম তখন কিন্তু আমি এরকম খুব সহজে জুম ইন অ্যান্ড জুম আউট করছিলাম, যেখানে খুশি সেখানে চলে যাচ্ছিলাম এরকম ক্লিক দিয়ে অথবা এরকম স্লাইড করে। সো এইটা কিভাবে করছিলাম, এইটার জন্য দেখেন নিচে একটা বার আছে, এই বারটাকে যদি আমি হচ্ছে এরকম ধরে ছোট বড় করি তাহলে আমার টাইম লাইনটা জুম ইন জুম আউট হবে। আর এটাকে যদি নিয়ে আমি একটু জাস্ট ডানে বামে সরাই তাহলে হচ্ছে আমার টাইম লাইনটা ডানে বামে সরবে। আর হচ্ছে দুই পাশের যে দুই কর্নার রয়েছে, দুই পয়েন্টটা রয়েছে, ওই পয়েন্ট ধরে যদি আমি ছোট বড় করি তাহলে হচ্ছে আমার টাইম লাইনটা জুম ইন জুম আউট হবে। সো এটার জন্য আরও একটা শর্টকাট ওয়ে আছে, সেটা হচ্ছে কিবোর্ড থেকে যদি আমরা মাউস হুইল ঘুরাই তাহলে দেখেন মানে আমাদের মাউস কার্সরটা মাউস কার্সরটা আমরা টাইম লাইনে রাখবো। রাখার পরে আমরা যদি মাউসের চাকাটা ঘুরাই তাহলে আমাদের এটা সামনে পিছনে অর্থাৎ ডানে বামে হবে টাইম লাইনটা। আর হচ্ছে যদি আমরা এই সেম কাজটা অল্টার চেপে ধরে করি, অর্থাৎ কিবোর্ডে যে ALT বাটন আছে এই বাটনটাকে চাপ দিয়ে ধরে তারপরে হচ্ছে স্ক্রলিংটা করি অর্থাৎ হুইলটা ঘোরাই, তাহলেই আমরা এখানে
জুম ইন জুম আউট দেখতে পাবো। আচ্ছা, তারপরে হচ্ছে এই অল্টার চেপে ধরে যদি আমরা এখানে এসে ঘোরাই, অর্থাৎ মাউস পয়েন্টারটা, মাউস কার্সরটা আমি এখন এই টাইম লাইনে না রেখে টাইম লাইনের ট্র্যাকের সামনের দিকে রাখবো, অর্থাৎ এই যে ট্র্যাকের যে কিছু প্রপার্টিজ আছে এইখানে রেখে মাউস হুইলটা ঘোরাবো, তাহলে দেখেন আমার যে লেয়ারটা ছিল এই লেয়ারটা কিন্তু বড় হচ্ছে। অর্থাৎ এই লেয়ারটা আগে ছিল এরকম সাইজে ছিল, অ্যান্ড এখানে আসার পর আমি যদি অল্টার চেপে ধরে ঘোরাই তাহলে এটা আরো বড় হচ্ছে। কিছু কিছু কাজে আমাদের এটা লাগবে, তো এই জন্য দেখালাম। আর এটার একটা শর্টকাট ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি এখান থেকে ডাবল ক্লিক করে এটাকে বড় করতে পারেন। এটাকে ডাবল ক্লিক করে আপনি বড় করবেন, ছোট করবেন। অ্যান্ড এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে দেখেন, এই যে এটা হচ্ছে একটা ভিডিও এবং অডিও একসাথে আছে এবং এই ভিডিও এবং অডিওটা লিঙ্ক করা আছে, যার কারণে যখন আমি একটাকে ক্লিক করছি তখন কিন্তু আরেকটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে ভিডিও ফাইল, এটা হচ্ছে অডিও ফাইল। সো আমি যখন ভিডিওটাকে সিলেক্ট করছি তখন সেটা অডিওটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাচ্ছে। সো এইটা আমরা চাইলে বন্ধ করতে পারি, আমরা চাইলে অনও রাখতে পারি। ওটা কীভাবে করবেন ওটা পরে দেখাচ্ছি, কিন্তু তার আগে গুরুত্বপূর্ণ যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে দেখেন এইখানে একটা দাগ আছে, একদম সোজা স্ট্রেট একটা লাইন আছে, এইটাতেও আছে, এইটাতেও আছে, এইটাতে আছে, ইভেন প্রত্যেকটা অডিওতে আপনি এরকম একটা দাগ দেখতে পাবেন। সো এই দাগটার কাজটা কি আসলে, আমি যদি এখানে একটু প্লে করে দেখাই, দেখেন এই অডিওটা আর উচ্চ কোণ পর্যন্ত প্রায় 0 টাচ করে ফেলছে, অর্থাৎ এই পরিমাণ ভলিউম এই অডিওতে আছে। সো ওইটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আমরা চাইলে এইটাকে যদি একটু নিচের দিকে এনে, লেটস সে আমি এখান থেকে -10 dB পর্যন্ত করে দিলাম। এখন দেখেন আমার অডিওটা কোন পর্যন্ত ওঠে, দেখেন এটা কিন্তু -12 পর্যন্ত টাচ করছে, আগে কিন্তু 0-তে চলে যাচ্ছিল, এখন কিন্তু ভলিউমটা অনেক কম হয়ে গেছে। সো এটাই হচ্ছে ভলিউম কম বেশি করার যে উপায়টা, সেটা এটার জন্য আরও ভালো উপায় আছে, ওইটা আমি পরবর্তীতে দেখাবো। তবে এইটা বলার কারণ হচ্ছে কোনো কোনো সময় আমাদের অসাবধানতাবশত এইটা একদম 0-তে নেমে আসতে পারে, অর্থাৎ -999 ডেসিবল পর্যন্ত হয়ে যেতে পারে। তারপরে যখন আমরা ভিডিওটা প্লে করব তখন দেখব শুধুমাত্র ভিডিও প্লে হচ্ছে, অডিও প্লে হচ্ছে না, কিন্তু আমি তো অডিওতে কোনো কাজ করিনি, যেহেতু এটা আমার বেখেয়ালে হয়ে গেছে, আমি তো আর খেয়াল করতে পারিনি যে আমি এটা নিচে নামিয়ে দিয়েছি, এবং আমি যদি না জানি তাহলে তো আমি এটা দেখেও বুঝতে পারবো না যে এই দাগটা আসলে নিচে কেন, বা এর নিচে থাকলে সমস্যা কি, এটা তো আমি বুঝতে পারবো না। এই জন্যই আসলে এটা বলছি আমি। এই দাগটা এইখানে আছে, এই দাগটা নিচে আছে, এইখানে আছে, অর্থাৎ ওর জায়গা মতো সঠিক জায়গাতেই আছে। আর এ নিচে আছে মানে ওর যে অবস্থানে থাকার কথা ছিল সেই অবস্থানেও নেই, মানে ভলিউমটা একেবারে ডাউন হয়ে গেছে, সেটাই বোঝাতে চাচ্ছে। তো এইটাকে যদি আমরা আবার একটু তুলে দিই তাহলে দেখেন আমাদের যে অডিওটা ছিল সেটাকে আমরা আবার ফিরে পেলাম। অডিওর ক্ষেত্রে যেরকম, ভিডিওর ক্ষেত্রেও ঠিক সেই রকমই। দেখেন ভিডিওতে এখানে দেখেন একটা দাগ আছে, দেখছেন? এই দাগটাকে যখন আমি নিচের দিকে টানছি তখন দেখেন এখানে কিছু সংখ্যা দেখাচ্ছে, দেখছি এখানে 100 আছে। আমি যখন এটাকে নিচের দিকে টানছি, দাগটাকে ধরে নিচের দিকে টানছি, তখন এটা কমে যাচ্ছে। দেখছি আমি এখান থেকে জাস্ট 25%-এর মতো রাখছি, 25 রাখছি, তাহলে দেখেন আমার ভিডিওর অপাসিটি কোন জায়গাতে গেছে। অর্থাৎ এইটা হচ্ছে ভিডিওর অপাসিটির জন্য যে মাত্রা সেইটা বোঝাচ্ছে, এবং এইটা হচ্ছে অডিওর যে লেভেলটা সেটা বোঝাচ্ছে। এটা হচ্ছে অডিও লেভেল ইন্ডিকেটর, এটা হচ্ছে ভিডিওর অপাসিটি ইন্ডিকেটর, এটাই বোঝাতে যাচ্ছে। সো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো, আমরা যদি চাই যে এইটাকে আমরা বন্ধ করে রাখবো, কারণ কখন আসলে কিভাবে আমরা এই দুইটাকে টান দিয়ে বসে থাকবো এটা আমরা নিজেরাও জানি না। সো এই দুইটাকে বন্ধ রাখতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে টাইম লাইনে এসে আমাদের এই ট্র্যাকগুলোকে একটু ছোট করে দিতে হবে। ছোট করার জন্য আমরা আগেই শিখেছি অল্টার চেপে ধরে যদি মাউস হুইল ঘোরাই তাহলে এটা ছোট হবে। এটা ছোট হয়ে গেল, দেখেন এখানে আর কোনো দাগ নেই। আমরা অডিওটাকেও চাইলে এরকম ছোট করে রাখতে পারি, এখানে দেখেন আর কোনো ওরকম লেভেল ইন্ডিকেটর নেই। আমি সবসময় এভাবে কাজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, এজন্য এভাবেই আমি ক্লাসটা দেখাচ্ছি।
সো এখন আমরা যে জায়গাতে ছিলাম সেটা হচ্ছে আমরা টাইমলাইনকে কিভাবে নেভিগেট করব। সো এখানে দেখেন কিছু কিছু অপশন আছে। সো এই অপশনগুলোর কাজ কি, এখানে দেখেন প্রথম আইকন যেটা আছে সেটা হচ্ছে স্ন্যাপ ইন টাইমলাইন। এই স্ন্যাপ ইন টাইমলাইনের একটা কাজটা কি, এটা একটা চম্বক আইকন দেওয়া আছে, অর্থাৎ ম্যাগনেট আইকন। এই ম্যাগনেট আইকনটাকে যদি আমরা অফ করে দিই, অফ করার আগে দিয়ে দেখাই, আমি অন করে দেখাচ্ছি। যখন আমি একটা ফুটেজকে আরেকটা ফুটেজের সাথে মিলাইতে যাচ্ছি তখন দেখেন একটা চম্বকের মতো টেনে নিচ্ছে এবং একটা কালো দাগ এখানে আসতেছে। সে কালো দাগটা যখন আসছে তখন আমি বুঝতে পারছি যে এটার শেষ মাথা এবং এটার শুরুর মাথা এক জায়গাতে আছে। তখন আমি এটা বুঝতে পারছি। আমি যদি এই যে স্ন্যাপ ইন টাইমলাইন এটাকে যদি অফ করে দিই তাহলে যেটা হবে দেখেন, আমি যখন ভিডিওকে নিয়ে আসছি তখন কিন্তু ও আর কোনো ওরকম কালো দাগ দেখাচ্ছে না, বা এখানে যে এই যে ভিডিওর সাথে লেগে যাওয়া সেটা কিন্তু এখন আর হচ্ছে না, অর্থাৎ ম্যাগনেটিক যে কাজটা সেটা কিন্তু এখন আর এখান থেকে হচ্ছে না। সো এটা হচ্ছে স্ন্যাপইন টাইমলাইনের কাজ। সো এইটাকে যদি আমরা অন রাখি তাহলে কাজ করতে আমাদের অনেক সুবিধা হবে, কারণ লেটস সে আমাদের এই ফুটেজটার পরে এই ফুটেজটা দেওয়ার দরকার আছে। সো এটাকে যদি আমরা এখান থেকে টান দিয়ে দিই তাহলে সেটা একবারে আমরা এখান থেকে কোনো প্রকার ফ্রেমের ল্যাগ ছাড়া বা ফ্রেম ড্রপ ছাড়া আমরা এখানে দেখতে পাবো। আর যদি আমরা এইটাকে অফ করে দিয়ে দেন তারপরে এটাকে টান দিই তাহলে দেখেন এটা কিন্তু অ্যাডজাস্ট করতে আমার একটু সমস্যা হচ্ছে এবং এটা অনেক সময় সাপেক্ষ, এবং তারপরেও এটার কিছু রিস্ক থেকেই যায়, কারণ এখান থেকে কিছু ফ্রেম কাটা পড়ার সম্ভাবনা থেকেই যায়। না হলে এটা কাটা না পড়লে এখান থেকে ফাঁকা থাকবে, আর ফাঁকা থাকলেই এরকম একটা ইফেক্ট পাওয়া যাবে যেটা ভিডিওতে দেখতে খুবই বিচ্ছিরি লাগে। এই জন্য আমরা সবসময় স্ন্যাপ ইন টাইমলাইনটাকে অন রেখে দিব। আচ্ছা, তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে লিঙ্ক সিলেকশন। সে লিঙ্ক সিলেকশনটা কি, আপনারা খেয়াল করছেন হয়তো যে আমি যখনই একটা ভিডিও অথবা একটা অডিওকে সিলেক্ট করছি তখনই কিন্তু আরেকটার সাথে লিঙ্ক করা যে অডিও এবং ভিডিওটা ছিল সেটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে এই যে লিঙ্ক সিলেকশন, অর্থাৎ লিঙ্ক যে সিলেকশন যে অপশনটা আছে এই অপশনটা অন থাকার কারণে। এটাকে যদি আমরা অফ করে দিই তাহলে কিন্তু আমরা অডিও এবং ভিডিও যেটাই হোক সেটাকে এককভাবে লিঙ্ক থাকা অবস্থাতে একা একা সিলেক্ট করতে পারবো, এবং ওইটাকে একা একা আমরা চাইলে কাজ করাতে পারবো, একা একা এটাকে মুভমেন্টও করাতে পারবো, আমাদের ইচ্ছা আমরা ওইটাকে যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করতে পারবো। কিন্তু এইভাবে কাজ করতে গেলে দেখেন লেটস সে এইটাকে আমি সরাতে চাচ্ছি, এইখানে আরো একটা ফুটেজ আমি দিব, এটা দেওয়া ভুল হয়েছে, তো এইটাকে আমি অন্য একটা ফুটেজ দিতে চাচ্ছি। তো ওইটার জন্য যদি আমি এখান থেকে ধরে টান দিই তাহলে দেখেন শুধুমাত্র ভিডিওটা সরে গেছে, অডিওটা সরে যায়নি। এই অডিওটাকে যদি এইটা অফ থাকা অবস্থাতে যদি এই অডিওটাকে আমি সরাইতে চাই তাহলে কিন্তু আমার এখান থেকে মাউস নিয়ে এসে দুইটাকে একসাথে সিলেক্ট করে তারপরে এখান থেকে সরাইতে হবে, যেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমি যদি এইটাকে অন রেখে তারপরে জাস্ট ধরে টান দিতাম তাহলে কিন্তু যেটাকে টান দিতাম অপরটা কিন্তু ওর সাথে সাথেই চলে আসতো। তো এটাই হচ্ছে লিঙ্ক সিলেকশনের কাজ। অ্যান্ড তারপরে আছে হচ্ছে মার্কার, অর্থাৎ আমাদের টাইম লাইনে এমন কিছু কিছু জিনিস থাকে যেগুলোকে আমরা মার্ক করে রাখতে চাই। তো তখন আমাদের এই মার্কারের ইউজটা আমরা করতে পারি। লেটস সে আমি যদি এখান থেকে কোনো কিছু সিলেক্ট না থাকা অবস্থাতে মার্কারের উপরে ক্লিক দিই তাহলে দেখেন এই যে মার্কগুলো সেটা হবে আমার এখানে টাইম লাইনের উপরে, অর্থাৎ টাইম স্ট্যাম্প যেখানে আছে এইখানে হবে। আর যদি কোনো ফুটেজকে আমি সিলেক্ট থাকা অবস্থাতে এখানে যদি ক্লিক দিই তাহলে সেই মার্কটা ফুটেজে আসতেছে। আমরা চাইলে এই ফুটেজ এই যে মার্ক সিলেকশন যেটা এটার কালারও চেঞ্জ করতে পারি। সেটার জন্য হচ্ছে আমরা যেটা চেঞ্জ করতে চাচ্ছি সেটাকে মাউস ক্লিক দিয়ে প্লে হেডটা ওইখানে নিয়ে আসবো, অ্যান্ড এটার উপরে মার্কারের উপরে ডাবল ক্লিক দেবো, তারপরে এখান থেকে মার্কার কালার যেটা এটাকে আমরা এখান থেকে হচ্ছে চেঞ্জ করে দিতে পারি। আমরা চাইলে এখান থেকে কমেন্টও করতে পারি। লেটস সে আমি এখান থেকে কমেন্ট করে দিলাম হচ্ছে জাস্ট এখান থেকে আমি একটা টাইম লাইন লিখে দিলাম জাস্ট, এছাড়া আর কিছু না, আমি জাস্ট দেখানোর জন্য লিখলাম। এখান থেকে কমেন্ট আছে, চাইলে আমরা এই মার্কারটার কি নাম হবে সেটাও আমরা দিতে পারি। লেটস সে আমরা এটাকে দিছি হচ্ছে টিল কালার, সো আমি এটাকে যদি টিল লিখে দিই, ওকেতে যদি ক্লিক দিই তাহলে দেখেন এখন এই নাম দেওয়ার কারণে যেটা হবে সেটা হচ্ছে এই যে জিনিসটা আমি কেন
এই মার্কটা করছিলাম এবং কেন এই কালি দিয়ে আমি মার্কটা করছিলাম এই কালার দিয়ে, সেটা যদি আমি এখান থেকে মাউস নিয়ে আসি তাহলে কিন্তু আমি এখানে দেখতে পাবো। দেখেন এখানে আমার হচ্ছে আমি ওখানে টিল লিখছিলাম, টিল কালার, ওইটা টিল কালারের এখানে টিল দেখাচ্ছে এবং আমি কমেন্ট করছিলাম টাইম লাইন, এটাও এখানে দেখাচ্ছে টিল টাইম লাইন, এটা দেখাচ্ছে। সো এটাই হচ্ছে মার্কারের কাজ। এবং তারপরের যে অপশনটা আছে এটা হচ্ছে টাইম লাইন সেটিং, অর্থাৎ এই যে টাইম লাইনটা এইটার কিছু কিছু সেটিং আপনি হচ্ছে এইখান থেকে পেয়ে যাবেন। অ্যান্ড এই সেটিংসগুলোর কোনটার কি কাজ সেটা আমরা ধাপে ধাপে জানবো। অ্যান্ড এইটার খুব বেশি কাজ টাইম লাইনে থাকে না, জাস্ট অল্প কিছু কাজ আছে, ওইগুলো আমরা এখন যদি দেখতে চাই তাহলে মাথার ভিতরে কিছুই বুঝতে পারবেন না এটা। সো আরেকটু অ্যাডভান্সে গেলে আমরা এগুলোকে দেখতে পাবো, তখন আমরা এই সেটিংসগুলো নিয়ে আলোচনা করব। তো এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই যে টাইম লাইনের যে ট্র্যাক অথবা লেয়ার বলছি যাকে আমরা, এই লেয়ারের কাজটা কি? কারণ এখানে তো একটা লেয়ার আছে, সো একটা লেয়ার দিয়েই তো আমি কাজ করতে পারি, এখানে একাধিক লেয়ার থাকার দরকারটা কি, বা একাধিক লেয়ারের কাজটা কি এখানে? সো একাধিক লেয়ারের কাজ হচ্ছে, লেটস সে এখানে অডিও ফাইল আছে, সো আমি এই অডিও ফাইলটাকে এইখানে যদি নিয়ে আসি, দেখেছেন কি না এইখানে কিন্তু দুইটা অডিও একসাথে প্লে হচ্ছিল। একসাথে প্লে হওয়ার কারণ, যখন আমি প্লে হেডটাকে এইখানে রাখছি তখন প্লে হেড কিন্তু এখানে দুইটা অডিও খুঁজে পাচ্ছে। সো দুইটা অডিও যখন প্লে হেড পাচ্ছে তখন সে দুইটা অডিওকে প্লে করছে। একটা একটু কম, মানে এইটার ভলিউম কম আছে এই জন্য কম ভলিউমে প্লে করছে, এইটার ভলিউম বেশি আছে এই জন্য বেশি ভলিউমে প্লে করছে। সো এখান থেকে অডিও প্লে করছে ঠিকই, কিন্তু ভিডিওটাকে কিন্তু প্লে করতে পারছে না। অর্থাৎ এখানে এই যে ভিডিওটা ছিল, অর্থাৎ 3 নাম্বার ভিডিওটা, এই 3 নাম্বার ভিডিওটা এই পর্যন্ত এসে শেষ হয়ে যাচ্ছে এবং 3 নাম্বার ভিডিওর যে অডিওটা ছিল সেই অডিওটা কিন্তু শেষ হচ্ছে না, সেই অডিওটা এখানে থেকেই যাচ্ছে এবং 1 নাম্বার যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা স্ক্রিনে প্লে হচ্ছে। এটা কেন হচ্ছে? এটা হওয়ার কারণ হচ্ছে, দেখেন এখানে কিন্তু দুইটা অডিও আছে, বাট এখানে দুইটা ভিডিও কিন্তু টাইম লাইন অথবা প্লে হেড একসাথে পাচ্ছে না, সে কিন্তু একটা ভিডিও পাচ্ছে কিন্তু দুইটা ভিডিও পাচ্ছে না। সো ওকে দুইটা ভিডিও পাওয়াইতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে লেয়ারটা, এই লেয়ারের উপরে আরেকটা লেয়ার তুলে দিতে হবে। লেয়ার তুলে দেওয়ার পরে দেখেন আমি এই একটা লেয়ারকে আরেকটা লেয়ারের উপরে দিয়ে দিয়েছি। তো এটা দেওয়ার পরেও একই অবস্থা, অর্থাৎ যে নিচের যে লেয়ারটা ছিল অর্থাৎ 3 নাম্বার যে ভিডিওটা, ওই 3 নাম্বার ভিডিওটাকে আমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি না। এটা না দেখতে পাওয়ার কারণ হচ্ছে লেয়ারের কাজ হচ্ছে সবার উপরে যে লেয়ারটা থাকবে সে ওকে দেখাবে। অর্থাৎ ধরেন যে একটা দেওয়াল, ওই দেওয়ালের উপরে যদি আমরা কোনো একটা কাপড় দিয়ে ওই দেওয়ালটাকে ঢেকে দিই তাহলে কি ওই দেওয়ালটাকে আমরা দেখতে পাবো? নিশ্চিতভাবে ওই দেওয়ালটাকে আমরা দেখতে পাবো না। অর্থাৎ দেওয়ালের যে কালারটা বা দেওয়ালের যদি কোনো টেক্সচার থাকে, যদি কোনো লেখা থাকে, সেটাকে আমরা দেখতে পাবো না, এটাই স্বাভাবিক। সো লেয়ারের কাজটা হচ্ছে এরকম। লেয়ারের কাজ হচ্ছে যখন আপনি একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ারে কোনো কিছু রাখবেন তখন হচ্ছে সবার উপরে যে লেয়ারটা থাকবে সেই লেয়ারটাই ডিসপ্লেতে দেখাবে। এইটাকে যদি আমি একটু ছোট করি তাহলে আপনারা সেটা বুঝতে পারবেন। আমি ইফেক্ট কন্ট্রোলে চলে আসছি, আর ইফেক্ট কন্ট্রোলে আসার পরে এইটাকে যদি আমি একটু ছোট করে দিই তাহলে দেখেন এখানে কিন্তু দুইটা ভিডিও এবার একসাথে দেখাচ্ছে। অর্থাৎ দুইটা ভিডিও তখন আমার একসাথে দেখাচ্ছিল, কিন্তু সমস্যা হচ্ছিল এই যে ভিডিওটা ও তো পুরো স্ক্রিন জুড়েই আছে, ও নিচের যে ভিডিওটা আছে ওইটাকে দেখার জন্য কোনো সুযোগ বা কোনো ফাঁকফোকর এ রাখেনি, যার কারণে আমরা নিচের যেই ভিডিওটা আছে সেই ভিডিওটাকে দেখতে পাচ্ছিলাম না। সো ওইটাকে যখনই আমরা ছোট করে দিচ্ছি অর্থাৎ স্ক্রিন জুড়ে ওকে থাকতে দিচ্ছি না, তখনই কিন্তু ও হচ্ছে নিচের যে ভিডিওটা আছে সেটা কিন্তু ও দেখার জন্য, নিচের যে ভিডিওটা ওইটা দেখার জন্য আমাদের ডিসপ্লেতে জায়গা চলে আসছে এবং নিচের ভিডিওটা আর উপরের ভিডিওটা আমরা একসাথে দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে আমাদের প্লেহেড যেখানে আছে এই প্লেহেড টাইম লাইনে দুইটা ভিডিও একসাথে পাচ্ছে, এই জন্য দুইটা ভিডিও একসাথে আমাদের ডিসপ্লেতে প্লে করাবে। লেটস সে আমরা এরকম যদি কোনো কিছু করে ফেলি, অর্থাৎ এই যে ইয়াটা ইফেক্ট কন্ট্রোলের বিষয় বলতেছি আমি, এই যে ভিডিওটা, এই ভিডিওটা পুরো স্ক্রিন জুড়ে ছিল, এখন আমি ওই ভিডিওটাকে ছোট করে ফেলছি, আর এটা আসলে মাপটা কত ছিল ওইটা আমার এখন ঠিক মনে নাই, কিন্তু এখন যদি আমরা ওইটাকে ঠিকঠাকভাবে
সাজাইতে চাই ঠিকঠাকভাবে স্ক্রিনে আনতে চাচ্ছি, বাট ওইটা আমরা এখন আনতে পারছি না। সো ওইটাকে আমরা এক ক্লিকেই করতে পারি। সেটার জন্য এই ভিডিওটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ইফেক্ট কন্ট্রোলে আসবেন। অ্যান্ড ইফেক্ট কন্ট্রোলে আসার পরে এখান থেকে পজিশন এবং স্কেল আছে। তো স্কেল এবং পজিশনের ঠিক শেষের দিকে একটা রিসেট বাটন আছে, রিসেট প্যারামিটার নাম এটা। সো রিসেট বাটনটাকে যদি আমরা ক্লিক দিই তাহলে হচ্ছে স্কেলটা রিসেট হয়ে যাবে, স্কেলটা রিসেট হয়ে 100%-এ চলে আসবে। অ্যান্ড পজিশনটাকে যদি আমরা রিসেট করে দিই তাহলে হচ্ছে পজিশনটাও রিসেট হয়ে যাবে। তারপরে ভিডিওটা আমাদের পুরো স্ক্রিন জুড়ে ছিল, পুরো স্ক্রিন জুড়ে আমরা দেখতে পাবো। অর্থাৎ এটা পুরো স্ক্রিন জুড়ে থাক আর যেভাবেই থাক ওইটাকে আমরা এইভাবেই দেখতে পাবো। অর্থাৎ এই যে ওর যে প্রপার্টিজ সেই প্রপার্টিজ অনুযায়ী আমরা এটাকে দেখতে পাবো। লেটস সে আমরা এখন কোনো একটা ট্র্যাককে বা কোনো একটা ট্র্যাককে কোনো একটা ট্র্যাককে মিউট করতে যাচ্ছে অথবা ডিসেবল করতে যাচ্ছে। লেটস সে এখানে দেখেন আমার দুইটা ট্র্যাক আছে, এখানে দুইটা ট্র্যাক আছে, এই একটা এবং এই একটা, দুইটা লেয়ার আছে। তো এই দুইটা লেয়ারকে আমি হচ্ছে এই যে নিচের লেয়ারটা সেটাকে দেখতে চাচ্ছি। তো নিচের লেয়ারটাকে যখন আমি দেখতে চাচ্ছি তখন তো উপরে আমার অলরেডি একটা লেয়ার আছেই, যার কারণে নিচের লেয়ারটাকে আমি সঠিকভাবে দেখতে পাচ্ছি না। সো ওইটাকে অফ করার জন্যে আমি যদি এখান থেকে এই যে আই বাটন আছে, চোখের মতো একটা আইকন আছে, এই চোখের মতো আইকনটাকে যদি একবার ক্লিক দিই তাহলে এটা দেখেন নন অ্যাক্টিভ হয়ে যাবে এবং এইটাকে স্ক্রিনে আর দেখাবে না। অর্থাৎ 1 নাম্বার ভিডিওটা নদীর পাড়ে যে ভিডিওটা ছিল সেইটা এখন আর দেখাচ্ছে না, ওইটা এখন ডিসেবল হয়ে গেছে, ওইটা এইখানে দেখাচ্ছে। সো এই সেম ভিডিওটাকে যদি আমি আবার একটা ট্র্যাক নিচে নামিয়ে আনি তখন কিন্তু আবার এটা স্ক্রিনে শো করতেছে। আবার যদি একটা ট্র্যাক উপরে তুলে দিই তাহলে কিন্তু আবার স্ক্রিনে শো করতেছে। আমি শুধুমাত্র বন্ধ করছি V2 লেয়ারটা, অর্থাৎ ভিডিও 2 যে লেয়ারটা ছিল সেই লেয়ারটাকে আমি বন্ধ করে দিয়েছি, যে ওই লেয়ারটাকে আপাতত দেখিও না, তুমি হচ্ছে ওইটা দেখানো বাদে অন্যটাকে দেখাও। সো এইটা হচ্ছে টাইম লাইনে যতগুলো ফুটেজ থাকবে, অর্থাৎ ওই লেয়ারে যতগুলো ফুটেজ থাকবে প্রত্যেকটা ফুটেজকে ইনভিজিবল করে দেবে, কোনো ফুটেজকে আর দেখা যাবে না। সো এটা হচ্ছে লেয়ারকে অফ রাখার সিস্টেম। কিন্তু আমরা চাচ্ছি যে এই যে ভিডিওটা এইটা অফ থাকবে, কিন্তু এই যে ভিডিওটা এটা দেখা যাবে, অর্থাৎ এ এবং এ একটাই লেয়ারে আছে এবং এক লেয়ারে থাকা অবস্থাতেই আমরা চাচ্ছি একটা দেখা যাবে এবং আরেকটা দেখা যাবে না। সো ওইটার জন্য কি করতে পারি? ওইটার জন্য সর্বপ্রথম আমাদেরকে এই যে অপশনটা আছে যে বন্ধ করে রাখছিলাম ওইটাকে অন করতে হবে। অন করার পরে আমরা যেটাকে চাচ্ছি যে এই ফুটেজটা দেখা যাবে না সেটাকে সিলেক্ট করার পরে ফুটেজের উপরে ডান বাটন ক্লিক দিতে হবে এবং এখানে এসে একটা অপশন পাবেন আপনি ইনেবল নামে। সো ইনেবলটাকে যদি আপনি ক্লিক দিয়ে দেন তাহলে এই ফুটেজটা ডিসেবল হয়ে যাবে। অর্থাৎ এটা দেখেন, এটা কিন্তু এখন ইনেবলে টিক দেওয়া নেই, অর্থাৎ এই ফুটেজটা এখন ডিসেবল আছে, অর্থাৎ ওই ফুটেজ কোনো কাজ করছে না, ও শুধুমাত্র টাইম লাইনে বসে আছে আর কোনো কাজ করতেছে না। সো এটাকে যদি আবার আমরা ইনেবল দিয়ে দিই তাহলে সেটাকে আমরা আবার টাইম লাইনে দেখতে পাবো। কারণ এটাকে আমি ডিসেবল দিয়ে আবার হচ্ছে ফুটেজটাকে দেখাচ্ছে, দেখেন এই ফুটেজটা দেখাচ্ছে না, বাট এইটাকে কিন্তু আবার দেখাচ্ছে, সেম লেয়ারে আছে, একই লেয়ারে আছে, কিন্তু এটাকে দেখাচ্ছে না, এটাকে দেখাচ্ছে। কারণ হচ্ছে এটাকে তো আমি ডিসেবল করছি, ইনেবলটাকে অন করি না, এই জন্যে এই ফুটেজটাকে দেখাচ্ছে না, এটাকে দেখাচ্ছে। সো এইটাকেও যদি আমরা এখন ইনেবল অফ করে দিই তাহলে এই ফুটেজটাকেও দেখাবে না, আবার সামনেরটাকে দেখাবে। তো সামনেরটা এবং এটা দুইটাই যদি আমরা অফ করে দিই তাহলে এখানে দুইটাই দেখাবে না। তখন আমরা নতুন আবার যে ফুটেজগুলো নিয়ে আসবো সেম লেয়ারে, দেখেন সেম লেয়ারে আছে, সেম লেয়ারে যখন আবার নতুন ফুটেজ নিয়ে আসবো সেটা যখন ইনেবল থাকবে তখন ওইটা দেখাবে। তো এটা হচ্ছে এই যে চোখের যে বাটন এবং ইনেবল ডিসেবল ওইটার কাজ। এখন চাচ্ছি ধরেন যে এই যে 2 নাম্বার যে লেয়ারটা, এই লেয়ারের সম্পূর্ণ কাজ আমার হয়ে গেছে। এখন এই 2 নাম্বার লেয়ারে আর কোনো কাজ আমি করতে চাচ্ছি না। আমার এবার যে কাজ আছে বিভিন্ন লেয়ার আছে, সেটা 3 নাম্বার 4 নাম্বার বা 1 নাম্বারে থাকতে পারে, বাট এই যে 2 নাম্বার লেয়ারটা এটার উপরে আমি আর কোনো কাজ করব না এবং আমি চাচ্ছিও না যে আমি ভুলবশত কোনো কিছু ক্লিক দিয়ে ফেলি এবং একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজ এরকম সরে যাক, এরকম কোনো কিছু চাচ্ছি না। তখন হচ্ছে আমরা চাইলে এই ট্র্যাকটাকে লক করে রাখতে পারি। আমরা যদি এই যে এখানে একটা তালার মতো আইকন আছে, এই আইকনটা, সো এইটাকে যদি আমরা অন করে দিই তাহলে দেখেন এখানে যতগুলো ফুটেজ আছে এই ফুটেজগুলোকে কিন্তু আমি আর সিলেক্ট করতে পারবো না,
ওটা কিন্তু আমাদের ডিসপ্লেতে দেখাবে, বাট এটাকে কোনো প্রকার সিলেক্ট করতে পারবো না, কোনোভাবে এটাকে মুভমেন্ট করতে পারবো না। আমি শুধুমাত্র অডিওটাকে সিলেক্ট করতে পারছি, কারণ অডিওর যে ট্র্যাকটা সেটা কিন্তু আমি অফ করি নাই বা লক করি নাই। সো এই জন্যে আমরা অডিওটাকে সিলেক্ট করতে পারছি, বাট ভিডিওটাকে সিলেক্ট করতে পারছি না। সো ভিডিওকে যখন আমি সিলেক্ট করতে না পারবো, তখন তো আমার অ্যাক্সিডেন্টাল টাচের কোনো আশঙ্কা থাকছে না, বা অ্যাক্সিডেন্টলি মুভমেন্ট হয়ে যাওয়ার কোনো আশঙ্কা থাকতেছে না। ওর মতো যেভাবে রাখছিলাম আমি সেইভাবেই থাকবে, এবং আমরা চাইলে যখন তখন এটাকে লক উঠিয়ে দিয়ে তখন আমরা এটাকে আবার এডিট করতেও পারি। সো এটাই হচ্ছে লক আনলকের কাজ। তারপরে আসি অডিও ট্র্যাকে। অডিও ট্র্যাকে আসার পরে এখানে দেখেন মিউট ট্র্যাক আছে, সোলো ট্র্যাক আছে, অ্যান্ড এখানে আছে ভয়েস ওভার রেকর্ড। সো ভয়েস ওভার রেকর্ডে এটা অ্যাডভান্স অপশন, এটা আমি আপাতত দেখাবো না, ওইটা একটু অ্যাডভান্স ক্লাসে দেখাবো। আমি আপাতত এই দুইটা অপশনের কাজ দিই, ওই দুইটা দেখাবো। লেটস সি, আপনি এটাকে এনেবল করে দিই। এনেবল করে দিলাম। এখানে তো দুইটা অডিও আছে, একটা হচ্ছে এই যে নদীর পাড়ে যে ভিডিওটা, এইটার অডিও, এবং আরেকটা হচ্ছে এই যে মানুষ হাঁটাচলা করতেছে, এইটার অডিও। সে দুইটা অডিও যদি আমরা একসাথে শুনতে যাই, তাহলে দুইটা অডিও তো কোনোটাই আমরা ভালোভাবে শুনতে পারবো না। দুইটা অডিওর কোনোটাই আমরা ভালোভাবে শুনতে পারবো না। সো ওই দুইটাকে যদি আমরা পৃথকভাবে শুনতে চাই, তাহলে যেটাকে শুনতে চাচ্ছি না ওইটাকে আমরা এখান থেকে মিউট করে দিব। সো এই যে ট্র্যাকটাকে, এইটাকে মিউট করে দিলাম। এইখানে যতগুলো মিউজিক থাকবে, যত অডিও ফাইল এই A1 ট্র্যাকে থাকবে, সব কয়টা অডিও ফাইল মিউট হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু অ্যাম্বুলেন্সের হুইসেল ছিল, সেটা কিন্তু নাই, অথচ ভিডিওটা প্লে হচ্ছে। এখানে যে অডিওটা ছিল শুধুমাত্র সেই অডিওটা নাই। তো এখন চাইলে আমরা এটাকে যদি মিউট করে দিই এবং এটাকে অন করে দিই, তাহলে হচ্ছে এর যে অডিওটা ছিল সেইটাকে আমরা শুনতে পাবো না, পিছনের ভিডিও যে অডিওটা ছিল ওইটাকে শুনতে পাবো। এখন হচ্ছে এখানে ধরেন, এখন তো আমাদের দুইটা ট্র্যাকে অডিও আছে, যার কারণে আমরা খুব সহজেই একটা শুনতে পাচ্ছি এবং আরেকটাকে মিউট করে রাখতে পারছি। কিন্তু এখানে যখন আমাদের অনেকগুলো অডিও থাকবে, লেটস সে আমার এখান থেকে 10টা লেয়ারের মতো অডিও আছে, তো সব কয়টা লেয়ারকে তো আর মিউট করে করে তারপরে আরেকটা অডিও শোনা সম্ভব না, এটা তো অনেক পরিশ্রমের ব্যাপার। লেটস সে আমি শুধুমাত্র এই অডিওটাকে শুনতে যাচ্ছি, এবং বাকি যত সব অডিও আছে সব কয়টা অফ থাকবে, সমস্ত লেয়ার অফ থাকবে, শুধুমাত্র A2 যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা অন থাকবে, বাদ বাকি সব কিছু অফ থাকবে। সেটা করার জন্যে আমরা যদি এখান থেকে এসে ক্লিক দিই, তাহলে হচ্ছে সোলো, অর্থাৎ শুধুমাত্র এই যে লেয়ারটাতে যতগুলো অডিও থাকবে এই অডিওগুলো প্লে হবে, এবং বাদ বাকি যত লেয়ার আছে সমস্ত লেয়ার অফ হয়ে যাবে, সমস্ত লেয়ার অটোমেটিকলি মিউট হয়ে যাবে, শুধুমাত্র এই একটা চলবে। দেখেন এটা কিন্তু এই যে অডিও ভিডিওটা, এইটার অডিও চলতেছে, এবং এই অডিওটা কিন্তু এখনো চলতেছে না। দেখেন এখানে কিন্তু অ্যাম্বুলেন্সের হর্ন ছিল, সেটা কিন্তু বাজবে না, এটা কিন্তু বাজতেছে না, কারণ হচ্ছে এটা তো এই লেয়ার আছে, A1 লেয়ারে আছে। আমি তো চাচ্ছি এখন শুধুমাত্র A2 যে লেয়ারের যতগুলো আছে ওইগুলো প্লে হবে, বাদ বাকি লেয়ার সব কিছু অফ থাকবে। সো এই জন্য হয়েছে ওইটা, বাদ বাকি যত লেয়ার ছিল সবগুলো অফ হয়ে গেছে, শুধুমাত্র এই যে লেয়ারটা ছিল A2 যে লেয়ারটা, এই লেয়ারটা অন আছে, বাকি সমস্ত লেয়ার অফ। সো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই, আর আগামী ক্লাসে আমরা আরও অ্যাডভান্স কিছু কাজ দেখব। আজকেরটা এই পর্যন্ত শেষ করছি। এই পর্যন্ত বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমাদের ট্রেনার যারা আছে তাদের সাথে একটু যোগাযোগ করবেন। যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা নিয়ে তাদের সাথে আলোচনা করবেন, ইনশাআল্লাহ তারা আপনাদেরকে ওইটা বুঝিয়ে দেবে।